হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স অ্যান্ড ম্যাথস ক্লাসেস। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক বিহাইভ থেকে তার 2 নম্বর চ্যাপ্টার দ্য সাউন্ড অফ মিউজিক সেটা আমরা আলোচনা করব। তো এই দ্য সাউন্ড অফ মিউজিক এই চ্যাপ্টারে মোট 2টি পার্ট আছে। প্রথম পার্টের আলোচনা আজকে আমরা করব। তো যেহেতু চ্যাপ্টারটি সম্পূর্ণরূপে বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য যেহেতু বা তার মিনিং আমাদের জানা প্রয়োজন, সুতরাং এই চ্যাপ্টারের প্রথমত আমরা কিছু ওয়ার্ড মিনিং, কঠিন ওয়ার্ডের ওয়ার্ড মিনিং আমরা প্রথমত আলোচনা করব। আর যেহেতু ওয়ার্ড মিনিং, ইংলিশ মিনিংও আমাদের প্রয়োজন, সুতরাং আমরা কঠিন শব্দগুলোর ওয়ার্ড মিনিংয়ের মধ্যে বেঙ্গলি মিনিংয়ের সাথে সাথে আমরা ইংলিশ মিনিংগুলোও জানবো, ইংলিশ মিনিংগুলো শিখব। এবং তারপর আমরা এই চ্যাপ্টারের সামারি বা এই চ্যাপ্টারের সারাংশ নিয়ে আলোচনা করব এবং তারপর আমরা এই সম্পূর্ণ চ্যাপ্টারের বেঙ্গলি মিনিং বা বাংলা অনুবাদ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমি প্রথমে এই চ্যাপ্টারের প্রথম যে পার্ট আছে, দ্য সাউন্ড অফ মিউজিক চ্যাপ্টারের প্রথম যে পার্ট আছে, প্রথম যে অংশ আছে, ফার্স্ট পার্ট, সেই পার্ট থেকে আমি কিছু কঠিন শব্দের শব্দ অর্থ, বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং আমি আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং ওয়ার্ড মিনিংগুলো খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এখনই শুরু করে দেই। তো আজকে আমরা করব 2 নম্বর চ্যাপ্টার, ক্লাস 9-এর ইংলিশ 2 নম্বর চ্যাপ্টার, দ্য সাউন্ড অফ মিউজিক। সাউন্ড মানে শব্দ বা ধ্বনি, আর মিউজিক মানে সঙ্গীত। দ্য সাউন্ড অফ মিউজিক মানে সঙ্গীতের ধ্বনি। এই চ্যাপ্টারে 2টা পার্ট আছে। তো আজকে প্রথম পার্ট আলোচনা করা হবে এবং যেহেতু এই যে কোনো একটা টপিকস, যে কোনো সাবজেক্ট, অঙ্ক, বিজ্ঞান, ইংলিশ বা যে কোনো সাবজেক্ট হোক, যে কোনো সাবজেক্টের যে কোনো একটা টপিকস মাতৃভাষায় বুঝতে হবে। যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, তো আমাদেরকে যে কোনো একটা টপিকস বাংলাতে বুঝতে হবে। যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা নয়, সেজন্য এই চ্যাপ্টারের বা ইংলিশের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে বাংলাতে অনুবাদ করে বা বাংলাতে ট্রান্সলেট করে বুঝতে হবে। আর যখন একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিকসকে যদি বাংলাতে অনুবাদ করে সঠিকভাবে আমাদের মাতৃভাষা বাংলায় যদি বুঝতে হয়, তাহলে ইংলিশ ওয়ার্ডগুলোর মিনিং বা শব্দার্থ সেগুলো আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কঠিন ওয়ার্ড যেগুলো আছে, সেই কঠিন ওয়ার্ডগুলোর অর্থ আমি চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেব এবং এই ওয়ার্ডগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ কয়েকটা করে ওয়ার্ড যদি শিখে রাখো, তাহলে এক একটা চ্যাপ্টার করে অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যাবে। সেজন্য এই চ্যাপ্টারের ক্ষেত্রেও ওয়ার্ড মিনিং, কিছু কঠিন ওয়ার্ডের ওয়ার্ড মিনিংগুলো আমি দিয়ে দেব এবং ওয়ার্ড মিনিং বেঙ্গলি এবং ইংলিশ 2টা দেওয়া হবে। তো প্রথম ওয়ার্ড মিনিংয়ের মধ্যে যে ওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে রাশ আওয়ার, RUSH রাশ, HOUR আওয়ার। এখানে এইচের উচ্চারণ হচ্ছে সাইলেন্ট, OUR আওয়ার, HOUR এমনিতে প্রনাউন্সিয়েশন জেনারেলি হওয়ার কথা হাওয়ার, এইচের উচ্চারণ হয় হ, কিন্তু এখানে HOUR হাওয়ার না হয়ে কি হবে, আওয়ার হবে। আর আওয়ার মানে আমরা জানি ঘন্টা। ঠিক আছে, আওয়ার মানে ঘন্টা, কিন্তু এখানে আওয়ার শব্দটা ব্যবহৃত হয়েছে সময় বোঝাতে। সেন্স অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী শব্দের অর্থটা কিছুটা পরিবর্তিত হয়। যেমন আওয়ার শব্দের অর্থ হচ্ছে ঘন্টা, কিন্তু এখানে আওয়ারটাকে ঘন্টা হিসাবে নয়, এখানে সময় হিসাবে ব্যবহৃত করা হয়েছে। তো রাশ আওয়ার, রাশ কথার অর্থ হচ্ছে ব্যস্ততম, ব্যস্ততম। তাহলে রাশ আওয়ার হবে ব্যস্ততম সময়, অর্থাৎ
মনে করো রাস্তার মধ্যে কোনো সময় দেখা যায় যে যানবাহন বা মানুষ খুব বেশি সংখ্যক চলাচল করছে, কোনো সময় দেখা যায়, বা বিশেষ করে শহরের যে রাস্তাগুলো, সেই শহরের রাস্তাগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে যানবাহন এবং মানুষ যাতায়াত করে একসাথে, তখন মানুষের ভিড় বা যানবাহনের অনেকটা গ্যাদারিং ভিড় দেখা যায়। তো এই যে এই টাইমটাকে বলা হয় রাশ আওয়ার বা ব্যস্ততম সময়। সুতরাং রাশ আওয়ারের বেঙ্গলি মিনিং আমরা বলতে পারি যে সময়ে রাস্তায় যাত্রী ও যানবাহনের চলাচল অধিক, বা তার ইংরেজি মিনিং হবে দ্য টাইম হোয়েন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেহিকলস মুভ অন দ্য রোড। রাস্তার উপর দিয়ে যখন বেশি সংখ্যক যানবাহন, বেশি সংখ্যক গাড়ি বা বেশি সংখ্যক মানুষ চলাচল করবে, সেই সময়টাকে বলা হবে রাশ আওয়ার, অর্থাৎ ব্যস্ততম সময়। বেঙ্গলি মিনিং হচ্ছে ব্যস্ততম সময়, বা আমরা বলতে পারি যে সময়ে রাস্তায় যাত্রী ও যানবাহনের চলাচল অধিক। আর ইংরেজি মিনিং হবে দ্য টাইম হোয়েন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেহিকলস মুভ অন দ্য রোড। ঠিক আছে। তারপর হচ্ছে ক্রাউডস। CROWDS, ক্রাউডস। তো ক্রাউডস হচ্ছে মানে মানুষের ভিড়। যেমন কালেকটিভ নাউন যখন আলোচনা হয়েছিল, কালেকটিভ নাউন আমরা পেয়েছিলাম সমষ্টিবাচক কালেকটিভ। তখন যেমন উদাহরণস্বরূপ আমরা পেয়েছিলাম যে গ্যাং অফ রাবার্স। রাবার্স মানে দস্যু বা ডাকাত। তো ডাকাতের যে দল, কয়েকজন ডাকাতের যে সমষ্টি, সেটাকে বলা হয়েছে গ্যাং অফ রাবার্স। সেখানে এই মানে দস্যুর সমষ্টি বা ডাকাতের সমষ্টি বোঝাতে ব্যবহৃত হয়েছে যে ওয়ার্ড, সেটি হচ্ছে গ্যাং। বা যেমন যদি কয়েকটা লাঠি একত্রিত থাকে, তখন সেটাকে কিন্তু গ্যাং অফ স্টিক বলা হবে না, সেটাকে বলা হবে বাঞ্চ অফ স্টিক বা বান্ডুল অফ স্টিক্স। ঠিক আছে, বান্ডুল অফ স্টিক্স। তো এখানে কিন্তু সমষ্টি বোঝাতে বান্ডুল ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে জনতার ভিড় বা বেশি সংখ্যক মানুষ একত্রিত যদি বোঝানো হয়, তখন সেখানে ব্যবহৃত হবে যে ওয়ার্ড, সেটা হচ্ছে ক্রাউড মানে হচ্ছে ভিড় বা অধিক সংখ্যক লোকের সমষ্টি। তো ক্রাউড শব্দের অর্থ হচ্ছে জনতার ভিড় বা অধিক সংখ্যক লোকের সমষ্টি। তার ইংরেজি মিনিং আমরা বলতে পারি গ্রুপ অফ পিপল। ঠিক আছে। তারপর হচ্ছে জাসল, JOSTLE, জসল মানে হচ্ছে ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি। যেমন ট্রেনে বা বাসে যখন খুব ভিড় থাকে, বা যখন স্টেশনে খুব বেশি ভিড় থাকে, বাস বা ট্রেন যখন থামে, যাত্রী যখন ওঠানামা করে, তখন অনেকটা ধাক্কাধাক্কি হয়ে যায় প্যাসেঞ্জারের মধ্যে। এই ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলিটাকে বলা হয় জাসল, ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি। অর্থাৎ ইংরেজি মিনিং হবে তার পুশ মানে ঠেলা দেওয়া, রাফলি মানে শৃঙ্খলাহীনভাবে। তো সেটা হচ্ছে পুশ রাফলি, ইংরেজি মিনিং পুশ রাফলি, আর বাংলা মিনিং হচ্ছে ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি। জাসল, JOSTLE, জাসল শব্দের অর্থ ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি, বা ইংরেজি মিনিং পুশ রাফলি। তারপর হচ্ছে পজিশন, POSITION, পজিশন মানে হচ্ছে অবস্থান বা স্থান, পজিশন। যেমন বর্তমানে আমার পজিশন কোন জায়গাতে? বর্তমানে আমার পজিশন হচ্ছে আমার ঘরে। ঠিক আছে। তো এই পজিশন হচ্ছে স্থান বা অবস্থান। তার ইংরেজি মিনিং হবে সিচুয়েশন বা আমরা বলতে পারি লোকেশন, বা লোকেশনও বলতে পারি। তাহলে পজিশন শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে অবস্থান অথবা স্থান, আর ইংলিশ মিনিং হচ্ছে সিচুয়েশন বা লোকেশন। নেক্সট, আন্ডারগ্রাউন্ড। তো আন্ডার মানে নিচে, গ্রাউন্ড মানে
মাটি। তো আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে মাটির নিচে, বা আমরা বলতে পারি ভূগর্ভস্থ, ভূগর্ভস্থ অর্থাৎ বেনেথ দ্য আর্থ। বেনেথ দ্য আর্থ মানে মাটির নিচে, ভূগর্ভে। বেনেথ দ্য আর্থ শব্দের অর্থ হচ্ছে ভূগর্ভ, মাটির নিচে। তো আন্ডারগ্রাউন্ড এর বেঙ্গলি মিনিং হবে ভূগর্ভস্থ এবং ইংরেজি মিনিং হবে বেনেথ দ্য আর্থ। তারপর স্লাইট। স্লাইট হচ্ছে রোগা, রোগা যেমন খুব কম স্বাস্থ্যবান। রোগা মানে খুব কম স্বাস্থ্যবান, বা ইংরেজি মিনিং হবে সিক, SICK, সিক। তাহলে স্লাইট শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে রোগা আর ইংলিশ মিনিং হচ্ছে সিক। তারপর হচ্ছে নার্ভাস। নার্ভাস হচ্ছে স্নায়বিক অবসাদ, বেঙ্গলি মিনিং হচ্ছে স্নায়বিক অবসাদ এবং ইংরেজি মিনিং হচ্ছে আনইজি। তো এখানে যে নার্ভাস শব্দটা ব্যবহৃত হয়েছে, এই নার্ভাস শব্দটা ভয়ার্থ হিসাবে ব্যবহৃত হয়েছে। যেমন মনে করো যদি তোমাদের পরীক্ষার প্রিপারেশন যদি না থাকে এবং যদি নির্দিষ্ট সময়ের আগে হঠাৎ করে যদি পরীক্ষা নেওয়ার কোনো ডিসিশন নেওয়া হয় যে আগামী 2 দিন পর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ফাইনাল এক্সাম, তখন অনেকটা তোমাদের কি হবে, মানে অস্বস্তিকর ভাব মনে হবে এবং ভয় ভয় ভাব মনে হবে। সেটাকে বলা হয় নার্ভাস বা ভয়ার্থ, অর্থাৎ ফিলিং আনইজি। তাহলে নার্ভাস শব্দের বেঙ্গলি মিনিং আমরা স্নায়বিক অবসাদ বলতে পারি বা ভয়ার্থ বলতে পারি এবং ইংলিশ মিনিং হবে আনইজি। তারপর হচ্ছে এক্সাইটেড। এক্সাইটেডের বেঙ্গলি মিনিং হচ্ছে উত্তেজিত, ইংরেজি মিনিং হবে ফেল্ট স্ট্রংলি। উত্তেজিত, উত্তেজিত তো বোঝা যাচ্ছে উত্তেজিত, আর তার ইংলিশ মিনিং হবে ফেল্ট স্ট্রংলি। তারপর হচ্ছে ভাইব্রেশন। ভাইব্রেশন মানে হচ্ছে স্পন্দন বা কম্পন বলতে পারি। যেমন ক্লাস 9-এর সায়েন্সের ক্ষেত্রে আছে একটা যে কম্পন গতি। তো কম্পন গতির ক্ষেত্রে আমরা বলি যে কোনো বস্তুর সামনে পিছনে গতিকে কম্পন গতি বলা হয়। মানে কোনো বস্তু যদি সামনে গতি করে আবার পিছনে গতি করে, আবার সামনে আবার পিছনে, অথবা এদিক সেদিক যদি গতি করে, মানে প্রথম একদিকে তারপর তার ঠিক উল্টা দিকে, এইভাবে যদি এদিক সেদিক বা সামনে পিছনে গতি করে, সেই গতিটাকে বলা হয় কম্পন গতি বা দোলন গতি, বা আমরা বলতে পারি স্পন্দন। অর্থাৎ সামনে পিছনে গতিটাকে বলা হয় স্পন্দন বা কম্পন এবং ইংরেজিতে বলা হয় ভাইব্রেশন। যেমন মনে করো এক টুকরা রাবারকে যদি আমরা এইভাবে টেনে ধরে তাকে যদি আমরা টান দিয়ে ছেড়ে দেই, তখন কি হবে, এই রাবারের টুকরাটি সামনে পিছনে এইভাবে কিছু সময় কম্পিত হবে। এই যে কম্পন, এটাকে বলা হয় স্পন্দন বা ভাইব্রেশন। ঠিক আছে? বা আমরা যদি মনে করো স্কুলের যে বেল আছে, সেই স্কুলের বেলটা লোহার তৈরি, ধাতুর তৈরি, সেই ধাতুর তৈরি বেলটাতে যখন অন্য একটা পদার্থ দিয়ে যখন আঘাত করব, তখন হাত দিয়ে স্পর্শ করলে বেলটি এইভাবে কাঁপছে মনে হবে। এই যে কম্পন, সামনে পিছনে গতি, সেটাকে বলা হয় ভাইব্রেশন বা স্পন্দন। বাংলা মিনিং হচ্ছে স্পন্দন, আর ইংরেজি মিনিং হবে কন্টিনিউয়াস মুভমেন্ট ফ্রম ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড। পিছন থেকে সামনের দিকে কন্টিনিউয়াস গতি, এইভাবে সামনে পিছনে কন্টিনিউয়াস গতি, বা আমরা বলতে পারি তার ইংলিশ মিনিং টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো মোশন মানে এদিক সেদিক গতি। তারপর প্রেস্টিজিয়াস। প্রেস্টিজিয়াস তার বেঙ্গলি মিনিং হচ্ছে সম্মানজনক, আর ইংলিশ মিনিং হবে রেপুটেবল। যেমন মনে করো একজন ডাক্তারের কথা যদি আমরা চিন্তা করি, ডাক্তারকে সবাই সম্মান করে, যে কোনো কেউ ডাক্তারকে সম্মান করে। তো ডাক্তার হচ্ছেন একজন সম্মানীয় ব্যক্তি বা সম্মানজনক ব্যক্তি, মানে রেপুটেবল পারসন। তো সম্মানজনক হচ্ছে প্রেস্টিজিয়াসের বেঙ্গলি মিনিং এবং ইংলিশ মিনিং হচ্ছে রেপুটেবল। তারপর হচ্ছে ডন্টিং। ডন্টিং বেঙ্গলি মিনিং হচ্ছে নিরাশ হওয়া এবং তার ইংলিশ মিনিং হচ্ছে ডিসকারেজিং বা ডিসকারেজ। ডিসকারেজিং বা ডিসকারেজ, নিরাশ হওয়া। যেমন তুমি কোনো একটি টপিকস বা কোনো একটি প্রশ্নের উত্তর শেখার জন্য খুবই চেষ্টা করেছো, কিন্তু তারপরও সেটা শিখতে পারোনি, তখন তুমি নিরাশ হয়ে যাবে। তো এটাকে বলা হয়
ডন্টিং বা নিরাশ হওয়া বা ডিসকারেজিং বলা যায়। তারপর হচ্ছে টিনেজার। এখানে টিনেজার মানে হচ্ছে যুবক, বা যেহেতু এই চ্যাপ্টারে একটি মেয়ের কথা বলা হয়েছে, একজন মেয়েকে টিনেজার হিসাবে বলা হয়েছে, সুতরাং এখানে যদি আমরা স্ত্রীলিঙ্গ করি যুবকের, তাহলে সেটা হবে যুবতী। তো টিনেজার বলতে এই চ্যাপ্টারের ক্ষেত্রে যুবতী বোঝানো হয়েছে। এবং সেটা অ্যাকচুয়ালি টিনেজার মানে কি বোঝায়, যে দেখো টিন যখন আমরা নাম্বার বা সংখ্যা যখন পড়ি তখন 11, 12 তারপর থেকে আরম্ভ হয়ে যায় টিন, মানে 13, 14, 15 থেকে আরম্ভ করে একেবারে 19 পর্যন্ত। এই 13 থেকে 19 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার পড়ার সময় শেষে টিন শব্দটি আসে। 13 এখানে টিন এসেছে, 14 টিন, 15 টিন এসেছে, এইভাবে 19 টিন এসেছে। কিন্তু এই 13 থেকে 19 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যার উচ্চারণ করতে পিছনে টিন শব্দটি আসে না। সুতরাং এই 13 থেকে 19 পর্যন্ত এই বয়স সীমার যারা আছে মানুষ, এদেরকে বলা হয় টিনেজার। ঠিক আছে? টিনেজার মানে যার বয়স 13 থেকে 19 বৎসর বয়সের মধ্যে। যদি 13 বৎসর হয় তাহলেও সে টিনেজার হবে। যদি 14, 15, 16, 17, 18 বা 19 বৎসরের হয় তখনও তাহাকে বলা হবে টিনেজার বা যুবক অথবা যুবতী। তো টিনেজার শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে যুবতী, এবং তার ইংলিশ মিনিং আমরা বলতে পারি ইয়ং পারসন। ইয়ং মানে হচ্ছে যুবক, ইয়ং পারসন যুবক ব্যক্তি। সেটা পুংলিঙ্গ হলে হবে যুবক আর স্ত্রীলিঙ্গ হলে হবে যুবতী। কিন্তু তার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে, মানে অ্যাকচুয়াল তার যে ডেফিনেশন বা তার অ্যাকচুয়াল যে অর্থ, সেটা হচ্ছে এমন মানুষ যার বয়স 13 থেকে 19-এর মধ্যে যে কোনো একটা হবে। 13 হতে পারে, 14 হতে পারে, 15, 16, 17, 18, 19 যে কোনো একটা হবে। তো যদি এই বয়স সীমার মানুষ হয় তখন তাকে বলা হবে টিনেজার। তো টিনেজার মানে হচ্ছে ইয়ং পারসন অথবা যুবতী। তারপর হচ্ছে অ্যাসপাইরিং। অ্যাসপাইরিং হচ্ছে আকুলভাবে কামনা করা, আকুলভাবে কামনা করা। হ্যাভিং স্ট্রং ডিজায়ার, ইংলিশ মিনিং হচ্ছে হ্যাভিং স্ট্রং ডিজায়ার, আর বেঙ্গলি মিনিং হচ্ছে আকুলভাবে কামনা করা। তারপর হচ্ছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা করা, চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করা। যেমন পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করবই করব, এই যে চ্যালেঞ্জ, আমি ভালো রেজাল্ট করবই করব যখন বলবো, তখন আর পড়াশোনাতে কিন্তু এই হেজিটেশন আসবে না, মানে পড়াশোনার ইচ্ছাটাও বাড়বে। অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমি কি করব, ভালোভাবে পড়াশোনা করব। তো চ্যালেঞ্জ আমি যেহেতু করেছি, মানে প্রতিদ্বন্দ্বিতা করেছি যে আমি এখানে জিতবই, অর্থাৎ আমি ভালো রেজাল্ট করবই। তো চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, বা তার ইংলিশ মিনিং হবে কন্টেস্ট, কন্টেস্ট। তারপর হচ্ছে প্রফাউন্ডলি। প্রফাউন্ডলি মানে হচ্ছে মারাত্মকভাবে, বা তার ইংলিশ মিনিং হবে এক্সট্রিম। প্রফাউন্ডিং বা প্রফাউন্ডলি তার বেঙ্গলি মিনিং হচ্ছে মারাত্মকভাবে, আর ইংলিশ মিনিং হবে এক্সট্রিম। তারপর হচ্ছে ডেফ, DEAF, ডেফ। ডেফ হচ্ছে বধির, মানে যারা কানে শুনে না তাদেরকে বলা হয় বধির, যেটাকে আমরা সাধারণত ফিজিক্যালি ডিজেবল বলি, ফিজিক্যালি ডিজেবল বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বলি। তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপডের মধ্যে বিভিন্ন ধরনের হতে পারে। যেমন কেউ হতে পারে অন্ধ, সে চোখে দেখতে পারে না। যারা চোখে দেখতে পারে না তাদেরকে বলা হয় অন্ধ। যারা কানে শুনতে পায় না তাদেরকে বলা হয় বধির, এবং তার ইংলিশ মিনিং হচ্ছে ডিফ। তো ডিফ শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে বধির, বা ইংলিশ মিনিং তার হবে হার্ড অফ হিয়ারিং, মানে শুনতে তার অসুবিধা হয় বা শুনতে পায় না, হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে? তো ডেফ মানে হচ্ছে বধির বা হার্ড অফ হিয়ারিং। তারপর হচ্ছে গ্র্যাজুয়াল। গ্র্যাজুয়াল শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে ক্রমান্বয়ে, তার ইংলিশ মিনিং হবে ইন এ স্লো ম্যানার,
ইন এ স্লো ম্যানার। যেমন যখন একটা গাড়ির স্পিড মনে করো গাড়িটা 60 কিলোমিটার/আওয়ার স্পিডে চলে, তো এই গাড়িটা যখন 60 কিলোমিটার/আওয়ার স্পিডে চলবে তখন সেটাকে থামানোর জন্য হঠাৎ ব্রেক প্রয়োগ করে কিন্তু থামানো হবে না বা থামানো যাবে না, তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য কি করতে হবে, ব্রেক প্রয়োগ করে গাড়িটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে তার স্পিড কমিয়ে আনতে হবে, বা গাড়িটা স্টার্ট করার পর তার স্পিড আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে। এই যে আস্তে আস্তে বৃদ্ধি করা বা ক্রমান্বয়ে বৃদ্ধি করা বা ক্রমান্বয়ে হ্রাস করা, সেটাকে বলা হয় গ্র্যাজুয়ালি মানে ক্রমান্বয়ে, হঠাৎ করে নয়, ক্রমান্বয়ে, বা ইন এ স্লো ম্যানার। ইংলিশ মিনিং হবে ইন এ স্লো ম্যানার। ইংলিশ মিনিংগুলোও জানা রাখবে। বেঙ্গলি মিনিং জানলে তুমি চ্যাপ্টারের অর্থগুলো বা যে কোনো একটা টপিকস পড়লে সেটা ভালোভাবে বুঝতে পারবে, বা কোনো সময় আনসিন প্যাসেজ যেগুলো দেওয়া থাকে, এই আনসিন প্যাসেজ যে কোনো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফ থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে, তখন সেই প্যারাগ্রাফটি পড়ে যদি তার বেঙ্গলি মিনিং ভালোভাবে বুঝতে পারো, তখন সেই প্যারাগ্রাফ আনসিন হলেও সেটা থেকে আনসার করা সম্ভব হবে। সেজন্য বেঙ্গলি মিনিংগুলো জানা প্রয়োজন, এবং সঙ্গে সঙ্গে ইংলিশ মিনিংগুলোও জানা প্রয়োজন। কারণ প্রায় সময় বিভিন্ন ধরনের শব্দ দিয়ে বলা হয় যে এই শব্দের অর্থ প্রকাশকারী কোন শব্দ এই প্যারাগ্রাফের মধ্যে আছে সেই শব্দটি লিখো, এরকম কিছু কোয়েশন দেওয়া হয়। যেমন একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, মনে করো এখানে প্যারাগ্রাফের মধ্যে একটা শব্দ আছে ডেফ, DEAF, ডেফ। তো প্যারাগ্রাফটা দেওয়ার পর নিচে প্রশ্ন দিয়েছে, মনে করো ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ হুইচ মিনস হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে, হুইচ মিনস হার্ড অফ হিয়ারিং। ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যারাগ্রাফ, শব্দটি প্যারাগ্রাফ থেকে বের করো, হুইচ মিনস হার্ড অফ হিয়ারিং, যার অর্থ হচ্ছে হার্ড অফ হিয়ারিং। তখন এই হার্ড অফ হিয়ারিং সেটা ইংলিশ মিনিং কার্ড ছিল, পেয়েছি আমরা ডেফের ইংলিশ মিনিং হচ্ছে হার্ড অফ হিয়ারিং বা বধির। সুতরাং এখানে এই হার্ড অফ হিয়ারিং মিনিং বোঝাচ্ছে যে ওয়ার্ড প্যারাগ্রাফের মধ্যে, সেই প্যারাগ্রাফটা হবে ডেফ। তো এইভাবে বিভিন্ন প্যারাগ্রাফ দিয়ে কোয়েশন করতে পারে, বা তোমাদের সিন পোর্শন থেকেও এইভাবে কোয়েশন থাকতে পারে। সেজন্য ইংলিশ মিনিংগুলোও জানা প্রয়োজন। তারপর হচ্ছে রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা বা রিকালেক্ট। রিমেম্বার বা রিকালেক্ট মানে স্মরণ করা। যেমন মনে করো একটা কোয়েশ্চন আনসার আমি শিখেছিলাম, বা কোনো একটা ঘটনা আমি দেখেছিলাম কোনো একদিন, কিন্তু সেটা ভুলে গিয়েছি, কিন্তু অন্য একটি ঘটনা দেখার পর সেই ঘটনাটি আবার মনে হয়ে গেছে, তখন সেটাকে বলা হয় রিমেম্বার বা রিকালেক্ট, অর্থাৎ স্মরণ করা। তারপর হচ্ছে পিয়ানো হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে, যেমন মৃদঙ্গ আছে, তারপর ঢোল আছে, তারপর শাহনাই আছে। তো পিয়ানো হচ্ছে এই ধরনের এক ধরনের বাদ্যযন্ত্র, এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তার ইংলিশ মিনিং হচ্ছে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এক ধরনের বাদ্যযন্ত্র মানে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো পিয়ানো হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। সাডেনলি মানে হঠাৎ, আনএক্সপেক্টেডলি। যেমন মনে করো আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ করে মনে করো আজকে তুমি খবর পেয়েছো যে আগামীকাল খোলা, তো হঠাৎ করে আজকে তুমি খবর পেয়েছো যে আগামীকাল স্কুল খোলা, সেটা হচ্ছে সাডেনলি। কিন্তু যদি তোমাকে 1 মাস আগে জানানো হয় যে আগামী মাসের 5 তারিখ বা 6 তারিখ থেকে স্কুল খুলবে, সেটা কিন্তু সাডেনলি না। সাডেনলি হচ্ছে হঠাৎ করে, বা তার ইংলিশ মিনিং হবে আনএক্সপেক্টেডলি, মানে যেটা আশা করা হয়নি, তুমি আশাই করোনি যে এটা হবে, কিন্তু সেটা সাডেনলি হয়ে গেছে, হঠাৎ করে সেটা হয়ে গেছে। তারপর হচ্ছে রিয়েলাইজড মানে বুঝতে পারা। যেমন আমি কোনো একটা ভুল করেছি বা কোনো একটা কাজ আমি করেছি যেটা অ্যাকচুয়ালি ঠিক নয়, তারপর আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ এই কাজটি আমার ভুল হয়েছে, এই যে বুঝতে পারা সেটা হচ্ছে রিয়েলাইজড।
বুঝতে পারা, তার আরেকটা অর্থ ইংলিশ মিনিং সেটা হবে আন্ডারস্টুড। তো রিয়েলাইজড বেঙ্গলি মিনিং হবে বুঝতে পারা এবং তার ইংলিশ মিনিং হবে আন্ডারস্টুড। আর এখানে যে শব্দগুলোর অর্থ আমরা শিখছি, এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। চ্যাপ্টারের মধ্যে লাইনে ওয়ার্ডগুলো পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে বা কোনোটা ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে, কোনোটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। তো এখানে রিয়েলাইজড, এই রিয়েলাইজড অ্যাকচুয়ালি পাস্ট টেন্সে, বুঝতে পারিল, বা রিয়েলাইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো রিয়েলাইজ মানে বুঝতে পারা, আর রিয়েলাইজড মানে বুঝতে পারিল। সুতরাং রিয়েলাইজ যদি হয় তাহলে তার ইংলিশ মিনিং হবে আন্ডারস্ট্যান্ড, আর রিয়েলাইজড যদি হয় তাহলে তার ইংলিশ মিনিং হবে আন্ডারস্টুড পাস্ট টেন্সে। তারপর যেমন কনসিল, কনসিল মানে হচ্ছে লুকানো বা হাইড, হাইড মানে লুকানো, কনসিল মানে হচ্ছে লুকানো। তাহলে কনসিলের বেঙ্গলি মিনিং হবে লুকানো, ইংলিশ মিনিং হবে হাইড। গ্রোয়িং, গ্রোয়িং মানে বৃদ্ধিপ্রাপ্ত, অর্থাৎ বৃদ্ধি হইতেছে, বৃদ্ধিপ্রাপ্ত। যেমন এই টিন এইজের যারা মানুষ আছে তারা ক্রমান্বয়ে তার দেহটা আস্তে আস্তে কী হয়, বৃদ্ধি হয়। তো সেটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মানে গ্রোয়িং, গ্রোয়িং মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত, অর্থাৎ বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত যেটা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় গ্রোয়িং। গ্রো মানে হচ্ছে বৃদ্ধি হওয়া, আর গ্রোয়িং হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে বৃদ্ধিপ্রাপ্ত, বৃদ্ধি পাইতেছে। বা আমরা বলতে পারি তার ইংলিশ মিনিং ইনক্রিজিং, ইনক্রিজিং। গ্রোয়িং তার বেঙ্গলি মিনিং হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত, ইংরেজি মিনিং হচ্ছে ইনক্রিজিং। তারপর হচ্ছে ডেফনেস, ডেফনেস হচ্ছে বধিরতা। যেমন ডেফ আমরা পেয়েছি বধির, আর ডেফনেস হচ্ছে বধিরতা। বা ইনএবিলিটি টু হিয়ার, শোনার ক্ষমতা নেই যার, অর্থাৎ শোনার অযোগ্য। অ্যাবুল হচ্ছে যোগ্য, ইনএবল হচ্ছে অযোগ্য। তো অ্যাবিলিটি হচ্ছে যোগ্যতা, আর ইনএবিলিটি হচ্ছে অযোগ্যতা, মানে শোনার অযোগ্য। অ্যাবিলিটি টু হিয়ার, শোনার অযোগ্য, সেটাকে বলা হয় বধিরতা বা ডেফনেস। আর ডেফ মানে হচ্ছে বধির, ঠিক আছে। তারপর ডিটোরিওরেটেড, এখানেও এটি পাস্ট টেন্সে আছে, তো তার অর্থ হবে খারাপ হইয়াছিল। আর ডিটোরিয়েট যদি হয় তাহলে সেটা হবে খারাপ হওয়া। ডিটোরিওরেটেড সেটা হবে খারাপ হইয়াছিল, মানে বিকেম ওর্স, বিকেম ওর্স, ওর্স মানে খারাপ, খারাপ হইয়াছিল। তারপর হচ্ছে আর্গড, আর্গড মানে পরামর্শ দিয়াছিল। আর্গ হচ্ছে পরামর্শ দেওয়া, প্রেজেন্ট টেন্স, আর আর্গড হচ্ছে পাস্ট টেন্স। সুতরাং পরামর্শ দিয়াছিল, পরামর্শ দিয়াছিল। তো পরামর্শ দেওয়া মানে অ্যাডভাইস। তো এখানে আর্গড শব্দ সেটা হচ্ছে অ্যাডভাইস স্ট্রংলি, দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া, মানে খুব দৃঢ়ভাবে বা খুব শক্তভাবে অ্যাডভাইস করা, পরামর্শ দেওয়া। তারপর হচ্ছে স্পেশালিস্ট, স্পেশালিস্ট মানে হচ্ছে বিশেষজ্ঞ। কোনো একটা ব্যাপারে যার বিশেষ জ্ঞান থাকে তখন তাকে বলা হয় বিশেষজ্ঞ। যেমন ডক্টরের মধ্যে এমবিবিএস হতে পারে, তো এমবিবিএসের পর যখন তারা এমডি করে তখন যে কোনো একটা বিভাগ নিয়ে তারা আরও বেশি জ্ঞান লাভ করে, আরও বেশি অধ্যয়ন করে, তো তখন সেটাকে বলা হয় বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট। যেমন আমরা জানি যে আই স্পেশালিস্ট, আই স্পেশালিস্ট মানে চক্ষু বিশেষজ্ঞ। বা ইএনটি স্পেশালিস্ট, ইএনটি স্পেশালিস্ট মানে নাক কান গলার বিশেষজ্ঞ, অর্থাৎ যে কোনো একটা ব্যাপারে সে বিশেষজ্ঞ, সেটাকে বলা হয় স্পেশালিস্ট। স্পেশালিস্ট বা তার বেঙ্গলি মিনিং বিশেষজ্ঞ, আর ইংলিশ মিনিং হবে এক্সপার্ট, এক্সপার্ট। তারপর হচ্ছে ডিসকভার্ড, ডিসকভার্ড মানে জানা গেল, যেহেতু এখানে ফার্স্ট টেন্সে আছে ডিসকভার্ড, জানা গেল, আর ডিসকভার হবে জানা। তো এখানে ডিসকভার এবং ইনভেন্ট, ডিসকভার এবং ইনভেন্ট, তো এই দুইটাই আবিষ্কার করা বোঝায়, কিন্তু এই দুইটাই আবিষ্কার করার মধ্যে কিছুটা পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা বোঝার জন্য আমরা দুইটা সেন্টেন্স দিয়ে একেবারে সহজে বুঝতে পারি। যেমন মনে করো আমরা একটা সেন্টেন্স বলি যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা,
কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তো এখানে ডিসকভার্ড আবিষ্কার করা যদিও বোঝাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি এই যে ডিসকভার, এই যে আবিষ্কার করা বা জানা, সেটা কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু মানুষের অজানা ছিল। যেমন আমেরিকা বলে একটা জায়গা আছে, সেটা আগে মানুষ জানতো না, কিন্তু কলম্বাস যখন সেখানে গিয়ে সেই জায়গাটা যখন চিহ্নিত করলেন বা সেই জায়গা সম্পর্কে জানলেন, তখন সেটা হচ্ছে ডিসকভার্ড। কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমেরিকা আগে থেকেই ছিল, এই আমেরিকা ভূখণ্ডটি আগে থেকেই ছিল, সেটা নতুন করে বানানো হয়নি, সেটা হচ্ছে ডিসকভার। আর ইনভেন্ট হবে যদি নতুন করে বানানো হয়। যেমন যদি তুমি যে কোনো একটা বস্তু যদি আগে পৃথিবীতে ছিল না, এই ধরনের কোনো বস্তু যদি তুমি তৈরি করো, যেমন টেলিস্কোপ অনেক আগেরকার দিনে পৃথিবীতে ছিল না, পরবর্তীতে কোনো একজন সায়েন্টিস্ট সেটাকে আবিষ্কার করেছেন, সেটাকে বানিয়েছেন, তো সেজন্য সেক্ষেত্রে হবে সেটা ইনভেন্ট করা, এটাও কিন্তু আবিষ্কার করা, আর ডিসকভারও কিন্তু আবিষ্কার করা। তো এখানে ডিসকভার করার অর্থ হচ্ছে জানা বা জানে। ডিসকভার্ড যদি হয় তাহলে হবে জানা গেল, পাস্ট টেন্সে যদি হয়। ডিসকভার্ড মানে জানা, আগে অজানা ছিল, এখন জানা গেছে, অর্থাৎ কেম টু বি নোন। ইংলিশ মিনিং কেম টু বি নোন, আর বেঙ্গলি মিনিং হচ্ছে জানা গেল। তারপর হচ্ছে ইম্পায়ার্ড মানে হচ্ছে দুর্বল হইয়াছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ইম্পায়ার হবে দুর্বল হওয়া আর বা ক্ষতিগ্রস্ত হওয়া, আর ইম্পায়ার্ড হবে দুর্বল হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে। মানে ড্যামেজড, ইংলিশ মিনিং বলা যাবে ড্যামেজড। তারপর হচ্ছে হিয়ারিং এইডস মানে হচ্ছে যন্ত্র। তো হিয়ারিং এইডস মানে শোনার যন্ত্র, অর্থাৎ বধির ব্যক্তি যারা আছে, যারা কানে শুনতে পায় না, তাদের জন্য এক ধরনের যন্ত্র আছে, যে যন্ত্রটা তারা যদি কানে ব্যবহার করে তাহলে সাউন্ডগুলো তারা শুনতে পায়। এমনিতে এই যন্ত্রটা তারা যদি কানে ব্যবহার না করে তখন কিন্তু কোনো সাউন্ড তারা শুনতে পাবে না, কিন্তু যখন এই যন্ত্রটি তারা কানে ব্যবহার করবে তখন তারা যে কোনো শব্দ তারা শুনতে পারবে। তো এই ধরনের যন্ত্রগুলোকে, যে যন্ত্রগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি কানে শুনতে পায় না, যে ধরনের ব্যক্তি, সেই ব্যক্তিরা যখন এই যে যন্ত্র ব্যবহার করে শব্দ শুনতে পায়, সেই যন্ত্রটিকে বলা হয় হিয়ারিং এইডস বা বধির ব্যক্তির শোনার যন্ত্র। অর্থাৎ তার ইংলিশ মিনিং হবে এ মেশিন দ্যাট হেল্পস এ পারসন টু হিয়ার। এ মেশিন একটি যন্ত্র, দ্যাট হেল্পস যাহা সাহায্য করে, এ পারসন একজন লোককে বা একজন মানুষকে, টু হিয়ার শুনতে, একজন লোককে শুনতে সাহায্য করে যে যন্ত্র, সেই যন্ত্রকে বলা হয় হিয়ারিং এইডস বা বধির ব্যক্তির শোনার যন্ত্র। তারপর গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তার ইংলিশ মিনিং হবে লিভ, LEAVE, লিভ। গিভ আপ পরিত্যাগ করা বেঙ্গলি মিনিং, আর ইংলিশ মিনিং হবে লিভ। তারপর ডিটারমাইন্ড এখানে পাস্ট টেন্সে আছে, তো প্রেজেন্ট টেন্সে হবে ডিটারমাইন। এই ডিটারমাইন্ড শব্দের অর্থ এখানে হচ্ছে দৃঢ় সংকল্প বা রিজলভড। ইংলিশ মিনিং হবে রিজলভড, বা ইংলিশ মিনিং আমরা বলতে পারি ওয়ান্টেড টু ডু সামথিং ভেরি মাচ অ্যান্ড নট লেটিং এনিওয়ান স্টপ। যেমন তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা এমনভাবে স্টার্ট করেছো যে কোনো অবস্থাতেই, কোনো বাধাতেই তুমি তোমার পড়া বন্ধ করছো না, এবং তোমার পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য যা চেষ্টার প্রয়োজন, কঠোর পরিশ্রমের প্রয়োজন, সেই কঠোর পরিশ্রম তুমি করেই যাচ্ছ। অর্থাৎ আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবই, এই যে সংকল্প তুমি করেছো, এবং সংকল্প করে তুমি সেই সংকল্প পূর্ণ করার জন্য কখনো তুমি তোমার কাজকে ছেড়ে দিচ্ছ না, কাজটাকে তুমি সঠিকভাবে করে যাচ্ছ, এবং তোমার মনে মনে যে ইচ্ছা যে আমি ভালো রেজাল্ট করতেই হবে, এটাকে বলা হয় দৃঢ় সংকল্প বা রিজলভড মানে দৃঢ় সংকল্প করেছিল। যেহেতু পাস্ট টেন্সে আছে ডিটারমাইন্ড, সুতরাং তার মিনিংটাও আমরা পাস্ট টেন্সে বলবো রিজলভড, আর বেঙ্গলি মিনিং হচ্ছে দৃঢ় সংকল্প, বা ইংলিশ মিনিং আমরা এটাও বলতে পারি যে ওয়ান্টেড টু ডু সামথিং, কিছু করার
ইচ্ছা, ভেরি মাচ খুব বেশি, কিছু করার খুব বেশি ইচ্ছা। ওয়ান্টেড টু ডু সামথিং ভেরি মাচ, কিছু করার খুব বেশি ইচ্ছা। অ্যান্ড নট লেটিং এনিওয়ান স্টপ, এবং কেউ তোমাকে বন্ধ করতে পারবে না, তোমার কাজে বাধা দিতে পারবে না। তারপর হচ্ছে পারসু। পারসু মানে হচ্ছে অনুসরণ করা বা সফট ফলো, অনুসরণ করা বা সফট ফলো। যেমন মনে করো তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে সেই সংকল্প করেছো, এখন তুমি চিন্তা করছো যে ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে, কোন বইটাকে ফলো করতে হবে। তো তুমি দেখেছো যে এই বইটা ফলো করলে বেশি সুবিধা হবে, তো এই বইটাকে তুমি ফলো করেছো, মানে এই বইটাকে তুমি অনুসরণ করেছো। বা তুমি দেখেছো যে যারা ভালো রেজাল্ট করে তারা কত সময় পড়াশোনা করে, বা তারা যত সময় পড়াশোনা করে আমিও তত সময় পড়াশোনা করব, তারা যেভাবে পড়াশোনা করে আমিও সেইভাবে পড়াশোনা করব, মানে তুমি তাকে অনুসরণ করছো বা ফলো করছো। তো এখানে পারসু হচ্ছে অনুসরণ বা ফলো। ইংলিশ মিনিং হবে সফট ফলো আর বেঙ্গলি মিনিং হবে অনুসরণ। তারপর হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। যেমন তোমার পড়ার প্রতি খুব বেশি আগ্রহ, যে তুমি সবসময় সময় মতো পড়তে ইচ্ছা করে বা পড়তে চেষ্টা করো, মানে তোমার ভালো রেজাল্ট করার একটা ইচ্ছা আছে, আগ্রহ আছে, তো সেটা হচ্ছে ইন্টারেস্ট। বা তার ইংলিশ মিনিং আমরা বলতে পারবো গিভিং অ্যাটেনশন। গিভিং অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। তো গিভিং অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া। যখন তোমার আগ্রহ থাকবে তখন তুমি অবশ্যই মনোযোগ দেবে, অর্থাৎ খুব মনোযোগ দিয়ে কাজ করা, সেটাকে বলা হয় আগ্রহ বা ইন্টারেস্ট। তারপর হচ্ছে জাইলোফোন। জাইলোফোন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যেটাকে বলা হয় জল তরঙ্গ। যেমন বাদ্যযন্ত্র বিভিন্ন প্রকারের আছে, একটু আগে আমরা পেয়েছিলাম কি পিয়ানো, আর এখন পেয়েছি জাইলোফোন। তো জাইলোফোন এটাও হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, বা তার একটা স্পেশাল নাম হচ্ছে জল তরঙ্গ। জাইলোফোন মানে জল তরঙ্গ, বা আমরা বলতে পারি এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে এক ধরনের বাদ্যযন্ত্র। ইংলিশ মিনিং হবে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর বেঙ্গলি মিনিং হবে জল তরঙ্গ। তারপর হচ্ছে ডিসাইডেড। ডিসাইড মানে হচ্ছে স্থির করা, এবং ডিসাইডেড মানে স্থির করিয়াছিল, যে আমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য খুব বেশি পড়াশোনা করব, এটাকে বলা হয় স্থির করা। বা ডিসাইড মানে মেড আপ ওয়ান্স মাইন্ড। মেড আপ ওয়ান্স মাইন্ড, মনস্থির করা, একজনের মনটাকে সেটিং করা, সেটাকে বলা হয় ডিসাইড বা স্থির করা। তো ইংলিশ মিনিং ডিসাইডের ইংলিশ মিনিং হচ্ছে মেড আপ ওয়ান্স মাইন্ড, আর বেঙ্গলি মিনিং হচ্ছে স্থির করা। তারপর ডিসকারেজ। ডিসকারেজ হচ্ছে নিরুৎসাহ করিয়াছিল। ডিসকারেজড, ডিসকারেজ হবে নিরুৎসাহ করা, আর ডিসকারেজড মানে নিরুৎসাহ করিয়াছিল। আর তার বিপরীত শব্দটা হচ্ছে এনকারেজ। এনকারেজ মানে উৎসাহিত করা। এনকারেজ উৎসাহিত করা, বা এনকারেজড যদি হয় তাহলে উৎসাহিত করিয়াছিল। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি সঠিকভাবে সময় মতো ভালোভাবে পড়াশোনা করো, তোমার মোটামুটি দেখা যাচ্ছে যে পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট আসবে, তুমি ভালোভাবে পড়াশোনা করো, বা যে গতিতে পড়াশোনা করছো ঠিক সেই গতিতে পড়াশোনা চালিয়ে যাও, তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তখন এখানে কি করা হয়েছে? এনকারেজ করা হয়েছে, অর্থাৎ উৎসাহিত করা হয়েছে। আর যদি বলা হয় যে তুমি আর পড়াশোনা করে লাভ নেই, তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না, তখন কি করা হয়েছে? ডিসকারেজ করা হয়েছে, মানে নিরুৎসাহ করা হয়েছে, তোমার উৎসাহটা কেড়ে নেওয়া হয়েছে, নিরুৎসাহ করা হয়েছে। তো ডিসকারেজ মানে হচ্ছে নিরুৎসাহ করা, অর্থাৎ ডিসহার্টেন্ড। ইংলিশ মিনিং হবে ডিসহার্টেন্ড, আর বেঙ্গলি মিনিং হবে নিরুৎসাহ করা। তারপর হচ্ছে পারকিউশনিস্ট। তো পারকিউশনিস্ট হচ্ছে বাদ্যকর। পারকিউশনিস্ট বাদ্যকর, মানে যারা এই বাদ্যযন্ত্রগুলো বাজায় তাদেরকে বলা হয় বাদ্যকর। ওয়ান হু প্লেজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বাজায় বা প্লে করে। তো ইংলিশ মিনিং হবে ওয়ান হু
প্লেজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর বেঙ্গলি মিনিং হবে বাদ্যকর। তারপর হচ্ছে স্পটেড। স্পটেড মানে লক্ষ্য করিয়াছিল, যেমন বা মার্কড আমরা বলতে পারি, ইংলিশ মিনিং মার্কড বলতে পারি। যেমন মনে করো যে এখন যদি এখানে কেউ আসে এবং সে যে এখানে এসেছে বা এসে যদি আবার চলে যায়, সে যেখানে এসেছিল সেটা আমরা মার্ক করেছি, আমরা বুঝতে পেরেছি বা স্পট করতে পেরেছি। তো সেটা হচ্ছে মার্ক করা বা স্পট করা। অর্থাৎ এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে স্পটেড, সুতরাং তার ইংলিশ মিনিং আমরা পাস্ট টেন্সে বলবো মার্কড। অর্থাৎ স্পট যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে স্পট হবে, আর স্পটের বেঙ্গলি মিনিং হবে মার্ক বা লক্ষ্য করা। বেঙ্গলি মিনিং হবে লক্ষ্য করা, ইংলিশ মিনিং হবে মার্ক। যেহেতু পাস্ট টেন্সে আছে সুতরাং স্পটেড মানে লক্ষ্য করেছিল, আর ইংলিশ মিনিং হবে মার্কড। তারপর হচ্ছে পটেনশিয়াল। পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাবনাময় বা ইংলিশ মিনিং হবে ট্যালেন্ট। তারপর টেইমিং। টেইমিং মানে হচ্ছে সুর দেওয়া, এই যে বাদ্যযন্ত্র বাজিয়ে সেটাতে সুর দেওয়া, সেটাকে বলা হয় টেইমিং। তার বেঙ্গলি মিনিং হবে গিভিং মিউজিক্যাল নোটস। সঙ্গীতের সুর দেওয়া যেটা, সেটাকে বলা হয় টেইমিং, গিভিং মিউজিক্যাল নোটস। তারপর হচ্ছে ড্রাম। ড্রাম হচ্ছে আরও এক ধরনের বাদ্যযন্ত্র বা যেটাকে ঢোল মৃদঙ্গ বলা হয়। 3 ধরনের বাদ্যযন্ত্রের নাম পেয়েছি। একটি পেয়েছি আমরা পিয়ানো, আর একটি পেয়েছি আমরা জল তরঙ্গ বা জাইলোফোন, আর এখন আরেকটি বাদ্যযন্ত্রের নাম পেয়েছি সেটা হচ্ছে ড্রাম বা তার বেঙ্গলি মিনিং হবে ঢোল মৃদঙ্গ। এটাকেও আমরা ইংলিশ মিনিং বলতে পারি এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। নোটস। নোটস NOTES নোটস। তো নোটস শব্দের অর্থ এখানে হচ্ছে সুর বা টোনস, ইংলিশ মিনিং হবে টোনস। টু সেন্স। টু সেন্স মানে অনুভব করা, টু সেন্স অনুভব করা, অর্থাৎ তার ইংলিশ মিনিং হবে টু ফিল বাই সেন্স অর্গ্যানস। যেমন মনে করো আমার সামনে যদি কোনো বস্তু থাকে সেটাকে আমি চোখ দিয়ে দেখতে পারবো, চোখ দিয়ে দেখেছি মানে সেটা আমি দেখেছি। কিন্তু যদি আমি চোখ বন্ধ করে সেটাকে হাত দিয়ে যদি স্পর্শ করি তাহলে কি করতে পারবো, অনুভব করতে পারবো যে আমার সামনে কোনো বস্তু রাখা আছে। ঠিক আছে, তো দেখা আর অনুভব করা দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখা হচ্ছে চোখ দিয়ে সরাসরি দেখা, আর অনুভব করা মানে আমি চোখ দিয়ে দেখছি না কিন্তু সেটাকে আমি অনুভব করতে পারছি যে কিছু একটা আছে। যেমন হতে পারে আমার সামনে কোনো একটা বস্তু যদি থাকে তাহলে হতে পারে যে আমি যদিও তাকে দেখছি না কিন্তু আমি চোখ বন্ধ করে সেটাকে যদি স্পর্শ করি তাহলে বুঝতে পারবো যে এখানে কিছু একটা বস্তু রাখা আছে। বধির যারা আছে, যারা কানে শুনতে পায় না, তারাও এইভাবে যদিও কানে না শুনে কিন্তু সে এইভাবে তার অন্য কোনো সেন্স অর্গ্যান দিয়ে অনুভব করতে পারবে। বা অন্ধ যারা আছে তারা চোখ দিয়ে দেখতে পারবে না কিন্তু স্পর্শ করে সেটাকে বুঝতে পারবে, বা যখন শব্দ শুনবে তখন শব্দ শুনলে বুঝতে পারবে যে কিসের শব্দ হচ্ছে, তখন সে সেটা অনুভব করতে পারবে। তো টু সেন্স মানে হচ্ছে অনুভব করা, আর তার ইংলিশ মিনিং হবে টু ফিল বাই সেন্স অর্গ্যানস। তো সেন্স অর্গ্যানস মানে ইন্দ্রিয়, সেন্স অর্গ্যানস মানে হচ্ছে ইন্দ্রিয়। তো আমাদের দেহতে মোট ইন্দ্রিয় আছে 5টি, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। ত্বক মানে চামড়া। এইগুলোর এই 5টির প্রত্যেকটির সাহায্যে আমরা কোনো না কোনো কিছু কোনো না কোনোভাবে অনুভব করতে পারি। যেমন আমাদের যে ত্বক আছে, চামড়া, সেই ত্বক দিয়ে কোনো বস্তুকে স্পর্শ করলে আমরা সেটা অনুভব করতে পারি। চোখ দিয়ে দেখলে সেটাকে অনুভব করতে পারি। কান দিয়ে শুনলে সেটাকে অনুভব করতে পারি। যেমন মনে করো তোমার পরিচিত কোনো এক বন্ধু যদি আসে, তুমি যদি না দেখো, ঘরের ভিতর থেকে তুমি বাইরে খেয়ে এসেছে সেটা তুমি অনুভব করতে পারবে। কিভাবে? সে যখন তোমাকে ডাক দেবে তখন তার গলার যে শব্দ, যে সুর বা আওয়াজ, সেই শব্দটা তোমার পরিচিত, সেজন্য তুমি অনুভব করতে পারবে যে কে ডাকছে। সেটা হচ্ছে অনুভব করা। তো আমাদের দেহতে মোট 5টি ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই 5টির প্রত্যেকটির সাহায্যেই আমরা কোনো না কোনোভাবে অনুভব করতে পারি। যেমন ত্বক দিয়ে আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, চোখ দিয়ে দেখে অনুভব করতে পারি, কান দিয়ে শুনে অনুভব করতে পারি, জিহ্বা দিয়ে স্বাদ নিয়ে অনুভব করতে পারি, তারপর
নাক দিয়ে গন্ধ নিয়ে অনুভব করতে পারি। এইভাবে বধির ব্যক্তি যারা আছে, যারা কানে শুনতে পায় না, তখন তারা বাকি যে 4টি সেন্স অর্গান আছে, বাকি যে 4টি ইন্দ্রিয় আছে, কান ছাড়া চোখ, নাক, জিহ্বা, ত্বক, এই 4টির কোনো না কোনো একটি দিয়ে সে অনুভব করতে পারবে। তো সেটাকেই বলা হচ্ছে অনুভব করা বা টু সেন্স, অর্থাৎ টু ফিল বাই সেন্স অর্গান। সেন্স অর্গানের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা, সেটাকে বলা হচ্ছে টু সেন্স। তারপর রিপিটেড মানে হচ্ছে বারবার উপস্থাপন করা। যেমন একটি শব্দের অর্থ আমি একবার বললাম, বলার পর তোমাদের মনে থাকলো না, তো পরে যখন আবার সেটাকে আমি বলবো, আবার উপস্থাপন করব, এইভাবে বারবার উপস্থাপন করা, সেটাকে বলা হয় রিপিট, বা যদি পাস্ট টেন্সে হয় রিপিটেড, তো বারবার উপস্থাপন করিয়াছিল, যেহেতু পাস্ট টেন্সে আছে তো বারবার উপস্থাপন করিয়াছিল, অর্থাৎ ডিড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার করেছিল, বারবার উপস্থাপন করেছিল। যেহেতু পাস্ট টেন্স, এর জন্য হবে ডিড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, কিন্তু প্রেজেন্ট টেন্সে যদি শব্দটা রিপিট হয় তাহলে হবে ডু অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ঠিক আছে, ডু অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। ভাইব্রেশনস শব্দের অর্থ আমরা আগে পেয়েছিলাম কম্পন বা স্পন্দন, বা টু অ্যান্ড ফ্রো মোশন, বা আমরা বলতে পারি অল্টারনেট মোশন। তারপর শিয়ার মানে হচ্ছে প্রবল, তার ইংলিশ মিনিং হবে আউটরাইট। ডিটারমিনেশন শব্দের অর্থ এখানে বেঙ্গলি মিনিং হচ্ছে দৃঢ়তা। আগে আমরা পেয়েছিলাম ডিটারমাইন্ড, পাস্ট টেন্সে ডিটারমাইন্ড, সেটা ভার্ব ছিল, ভার্ব। আর এখন ডিটারমিনেশন, সেটা হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচ 8 প্রকার পেয়েছিলাম: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো ডিটারমিনেশন হচ্ছে নাউন ফর্ম, আর ডিটারমাইন হচ্ছে ভার্ব ফর্ম। তো ডিটারমাইন শব্দের অর্থ আমরা পেয়েছিলাম দৃঢ় সংকল্প, আর ডিটারমিনেশন হবে দৃঢ়তা। ইংলিশ মিনিং ডিটারমাইন, সেটার ক্ষেত্রে আমরা বলেছি রিজলভ, বা ডিটারমাইন্ড যদি হয় তাহলে আমরা বলেছি রিজলভড। এখানে যেহেতু নাউন ফর্মে আছে ডিটারমিনেশন, তখন তার অর্থটাও আমরা, মিনিংটাও নাউন ফর্মে বলবো যদি, তাহলে হবে রিজলিউশন, রিজলভ থেকে রিজলিউশন। তারপর লুক ব্যাক কথার অর্থ হচ্ছে পিছন দিকে ফিরিয়ে তাকানো, তো এখানে পিছন দিকে ফিরিয়ে তাকানোর মধ্যে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে পিছন দিকে ফিরিয়ে তাকানো বা লুক ব্যাক বলতে কী বোঝানো হচ্ছে। পিছন দিকে ফিরিয়ে তাকানো মানে আমরা জেনারেলি কী বুঝি, জেনারেলি এইভাবে আমরা সামনে ছিলাম, সামনের দিকে না থেকে আমরা আমাদের মাথা বা আমাদের চোখ এভাবে যদি পিছন দিকে ঘুরিয়ে দেই তাহলে সেটা হচ্ছে পিছন দিকে তাকানো। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পিছন দিকে তাকানো বলতে আসলে মাথাটাকে ঘুরিয়ে পিছন দিকে দেখার কথা বলা হয়নি। এখানে কি বলা হচ্ছে, এখানে পিছন দিকে তাকানো বলতে এটাকে বলা হচ্ছে যে যখন কোনো দৃঢ় সংকল্প নেওয়া হবে যে আমি এই কাজটা করবই করব, তখন কোনো বাধা, যে কোনো বাধাই আসুক না কেন, আমি সেই কাজটাকে ছেড়ে দেব না। অর্থাৎ আমার সংকল্প থেকে আমি অটল থাকবো, মানে সংকল্প থেকে কখনো আমি পিছপা হব না, সংকল্প থেকে কখনো আমি সরব না। আমি যে সংকল্প করেছি সেই সংকল্প পূর্ণ করার জন্য যা করতে হবে তাই করব, এগিয়ে যাব, পিছন দিকে ফিরব না। বোঝা গেছে? পিছন দিকে তাকানো একটা হচ্ছে চোখটাকে পিছন দিকে ঘোরানো, মাথাটাকে পিছন দিকে ঘোরানো, আর এখানে এই পিছন দিকে তাকানো বলতে বোঝাচ্ছে যে দৃঢ় সংকল্পটাকে ছেড়ে না দেওয়া, মানে দৃঢ় সংকল্প যে করেছিল সেই দৃঢ় সংকল্প তার লক্ষ্যে পৌঁছার জন্য তার যেভাবে এগিয়ে যেতে হচ্ছে ঠিক সেইভাবে সে এগিয়ে যাচ্ছে। লুক ব্যাক, পিছন দিকে ফিরিয়ে তাকানো। তারপর হচ্ছে অনওয়ার্ড মানে তখন হইতে। যেমন মনে করো আমি বললাম যে আগামীকাল তোমাদের ক্লাস হবে বিকাল 3টে অনওয়ার্ড,
বিকাল 3টে অনওয়ার্ড, তার মানে 3টা স্টার্ট হবে এবং 3টা থেকে আরম্ভ হবে, কিন্তু 3টার পর কতক্ষণ পর্যন্ত চলবে সেটা কিন্তু বলা হয়নি। যদি আমি বলি বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, তাহলে এখানে কি হবে, একটা টাইম নির্দিষ্ট হবে। আর যদি 3টা থেকে 5টা পর্যন্ত না বলি, মানে যদি এন্ডিং টাইমটা যদি না দেই, তখন আমি বলবো যে 3টা থেকে শুরু হবে, মানে 3 PM অনওয়ার্ড। ঠিক আছে, তখন থেকে বলতে একটি নির্দিষ্ট সময় থেকে বোঝানো হচ্ছে। তো অনওয়ার্ড মানে তখন থেকে। তারপর হচ্ছে ট্যুরড। ট্যুর মানে ভ্রমণ করা, সিম্পল ওয়ার্ড। ট্যুর মানে ভ্রমণ করা, আর ট্যুরড যেহেতু পাস্ট টেন্সে আছে, ভ্রমণ করিয়াছিল, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছিল। তারপর অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা তো জানো, অর্কেস্ট্রা পার্টি কয়েকদিন পর পর হয়, বিভিন্ন জায়গাতে অর্কেস্ট্রা পার্টি হয়, এখানে গান বাজনা হয়। তো অর্কেস্ট্রা মানে হচ্ছে সঙ্গীত দলের লোকজন, যারা সঙ্গীত প্রদর্শন করে তাদের মধ্যে একটা গ্রুপ থাকে, তো এই গ্রুপটাকে বলা হয় অর্কেস্ট্রা। সঙ্গীত দলের লোকজন মানে হচ্ছে অর্কেস্ট্রা। অডিশনড। অডিশনড মানে হচ্ছে সঙ্গীতবিদকে পরীক্ষার জন্য মহলা দিয়েছিল। অডিশনড যেহেতু পাস্ট টেন্সে আছে, সঙ্গীতবিদকে অর্থাৎ যে সঙ্গীত প্রদর্শন করবে তাহাকে পরীক্ষার জন্য মহলা দিয়েছিল বা তাহার সঙ্গ দিয়েছিল, অডিশন। তারপর হচ্ছে সোলো। তো সোলো শব্দের অর্থ এখানে হচ্ছে একক, যেমন আমরা বলি সোলো ডান্স বা সোলো মিউজিক। তো এখানে সোলো শব্দের অর্থ হচ্ছে একক। গ্র্যাজুয়ালি আমরা আগে পেয়েছিলাম ধীরে ধীরে বা ক্রমান্বয়ে। পারফরমেন্স। পারফরমেন্স মানে হচ্ছে প্রদর্শন। পারফরমেন্স মানে প্রদর্শন, যেমন তোমার পরীক্ষাতে রেজাল্ট কীরকম হয়েছে, রেজাল্ট কেমন হয়েছে, অর্থাৎ তোমার পারফরমেন্স কেমন হয়েছে, তুমি কেমন প্রদর্শন করেছো। তারপর হচ্ছে ক্যাপচার্ড। তো ক্যাপচার্ড হচ্ছে মানে আঁকড়াইয়া ধরা। ক্যাপচার্ড শব্দের জেনারেলি তার মিনিংটা হচ্ছে আঁকড়াইয়া ধরা। এখানে কিন্তু এটা লাভ করা অর্থে ব্যবহৃত হয়েছে। ক্যাপচার মানে লাভ করা। আঁকড়িয়ে ধরা বলতে কোনো বস্তু যদি হয়, যেমন স্পর্শ করার মতো বা দেখার মতো যদি কোনো বস্তু হয়, সেটাকে ধরা মানে হচ্ছে ক্যাপচার্ড, বা সেটাকে মানে আঁকড়িয়ে ধরা বা সেটাকে ঘিরিয়ে ফেলা, চতুর্দিক থেকে ঘিরিয়ে ফেলা, সেটাকে বলা হয় ক্যাপচার। আর এখানে ক্যাপচার্ড কোনো নলেজের ক্ষেত্রে, যেমন যে কোনো একটা নলেজের ক্ষেত্রে, কোনো একটা জ্ঞান সম্পর্কে সেই জ্ঞানটাকে আঁকড়াইয়া ধরা মানে লাভ করা। লাভ করা। আরেকটা হচ্ছে প্রফিট। এখানে লাভ করা বলতে এই 10 টাকা মানে ইনভেস্ট করে 12 টাকা পাওয়া, 2 টাকা লাভ, এই লাভের কথা বলা হয়নি। এখানে বলা হচ্ছে লাভ করা মানে পাওয়া, অর্থাৎ ক্যাপচার করা। নলেজ যদি হয়, নলেজটাকে ক্যাপচার করা বা নলেজকে লাভ করা, নলেজ জ্ঞান লাভ করা, এই ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয় লাভ করা বা ক্যাপচার। তারপর অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, আর অ্যাওয়ার্ডস প্লুরাল ফর্মে আছে, তো সেটা হবে পুরস্কার সমূহ। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, আর অ্যাওয়ার্ডস প্লুরাল ফর্মে, তো সেটা হবে পুরস্কারগুলি। অ্যাওয়ার্ডস মানে পুরস্কারগুলি। এরপরে প্যারাগ্রাফ 5-এ কিছু ওয়ার্ডের মিনিং আছে। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট স্পেলিং হচ্ছে ACCEPT। ACCEPT অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। আরও একটা অ্যাকসেপ্ট আছে যেটা হচ্ছে EXCEPT অ্যাকসেপ্ট, সেটার অর্থ কিন্তু গ্রহণ করা নয়। গ্রহণ করা বলতে ACCEPT বা ACCEPT। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, যে কোনো কিছু একটা গ্রহণ করা। যে কোনো একটা বস্তু, আমি একটা বস্তু তোমাকে দিলাম, সেই বস্তুটা তুমি যদি গ্রহণ করো তো সেটাকে বলা হবে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তারপর হিন্ট। হিন্ট মানে হচ্ছে ইঙ্গিত। যেমন এখানে তোমাকে একটা প্রশ্নের আনসার লেখার জন্য দেওয়া হয়েছে, এবং সেই প্রশ্নের আনসার তোমাকে লেখার জন্য যখন সাহায্য করা হবে যে এইভাবে সেটা হবে, বা এই প্যারাগ্রাফ থেকে তুমি লিখতে পারো, তো সেটা হচ্ছে ইঙ্গিত দেওয়া বা হিন্ট। ইঙ্গিত। হিন্ট মানে হচ্ছে ইঙ্গিত। তারপর হচ্ছে হিরোইক। হিরোইক মানে হচ্ছে বীরোচিত।
অ্যাচিভমেন্ট মানে হচ্ছে সফলতা। যেমন তুমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো, তোমার সফলতা হয়েছে, অর্থাৎ তোমার অ্যাচিভমেন্ট হয়েছে, মানে তুমি ভালো রেজাল্ট অ্যাচিভ করেছো, ভালো মার্কস অ্যাচিভ করেছো। তো অ্যাচিভমেন্ট হচ্ছে সফলতা বা সাফল্য। মাল্টি পারকিউশনিস্ট মানে আমরা আগে পেয়েছি বাদ্যকর, আর মাল্টি মানে অনেক। তো মাল্টি পারকিউশনিস্ট সেটা হবে বহুমুখী বাদ্যযন্ত্রী। মানে এখানে অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে যে মাল্টি পারকিউশনিস্ট মানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র যে বাজাতে পারে, বহুমুখী বাদ্যযন্ত্রী। তারপর হচ্ছে মাস্টারি মানে হচ্ছে পারদর্শিতা বা দক্ষতা, অর্থাৎ কোনো একটা কাজে কেউ যদি খুব বেশি এক্সপার্ট হয়, খুব বেশি দক্ষ হয় বা খুব পারদর্শী হয়, তখন সেটাকে বলা হবে পারদর্শিতা বা দক্ষতা। তো দক্ষতা মানে হচ্ছে মাস্টারি। তারপর হচ্ছে হ্যাকটিক। তো হ্যাকটিক তো তোমরা জানো, খেলাতে প্রায় সময় বলা হয় যে ওই প্লেয়ারকে হ্যাকটিক করেছে বা ওই প্লেয়ার হ্যাকটিক করেছে। তো হ্যাকটিক শব্দের অ্যাকচুয়াল অর্থটা কি? উত্তেজিত বা অস্থির। তারপর যেমন আছে শিডিউল মানে হচ্ছে সূচি। যেমন একটা প্রোগ্রাম যদি করা হয়, তো এই প্রোগ্রামের কোন সময়ে কী কাজ করা হবে বা কোন বক্তার লেকচার কোন টাইমে দেওয়া হবে, এই যে একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি করা হয়, টাইম শিডিউল তৈরি করা হয়। তো এই সূচিটাকে বলা হচ্ছে শিডিউল মানে সূচি, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, যে ওই সময়ে ওই কাজটা করা হবে, সূচি। শিডিউল মানে সূচি। তারপর ইন্ট্রিগুইং মানে হচ্ছে উৎসাহ জাগানো। এই যে আগে বলেছিলাম যে কাউকে এনকারেজ করা, যে তুমি পড়ো, যেভাবে পড়াশোনা করছো ঠিক সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও, ভালো রেজাল্ট হবেই, ভালো রেজাল্ট একটা করতে পারবে। তো এটা হচ্ছে উৎসাহ দেওয়া, বা আমরা এখানে এনকারেজ বলতে পারি বা ইন্ট্রিগুইংও বলতে পারি, উৎসাহ জাগানো। ওয়াচ মানে দেখা বা লক্ষ্য করা, এখানে হচ্ছে লক্ষ্য করা। তারপর ফাংশন মানে তো অনুষ্ঠান, সবাই জানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে পারে। ফাংশন মানে অনুষ্ঠান। এফর্টলেসলি মানে হচ্ছে অনায়াসে বা সহজে, মানে কোনো দ্বিধাবোধ নেই। যেমন আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, বা আমি কোনো একটা জায়গাতে যদি যেতে হয় তাহলে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, আমি অনায়াসে সেখানে গিয়ে পৌঁছেছি। তো সেটা হচ্ছে এফর্টলেসলি, মানে বিনা দ্বিধায় বা বিনা চেষ্টায়, সহজে। বিনা চেষ্টায় তো হবে না, মানে চেষ্টা আমি যা করেছি সেখানে খুব বেশি কঠোর পরিশ্রম করার প্রয়োজন যদিও ছিল, কিন্তু সেটাকে আমি করেছি, এখানে কোনো অসুবিধা হয়নি, সেটাকে বলা হয় এফর্টলেসলি। তারপর হচ্ছে ট্রাবল মানে হচ্ছে যন্ত্রণা বা কষ্ট, বিভিন্ন ধরনের অসুবিধাও আমরা বলতে পারি। স্পেশালি মানে বিশেষত, স্পেশালি শব্দের অর্থ হচ্ছে বিশেষত। তারপর ফ্ললেসলি মানে হচ্ছে নির্ভুলভাবে, অর্থাৎ কোনো ভুল হচ্ছে না, ভুল ছাড়াই আমি কাজটি করে যাচ্ছি, তো সেটাকে বলবে নির্ভুলভাবে বা ফ্ললেসলি। তারপর হচ্ছে লিল্ট মানে হচ্ছে মধুর স্বরে, লিল্ট মানে মধুর স্বরে। সঙ্গীত যখন পরিবেশন করা হয় তখন মধুর সুরে সেটা পরিবেশন করা হয়, তো সেটাকে বলা হয়, সেই মধুর সুরটাকে বলা হয় লিল্ট মানে হচ্ছে মধুর সুরে। তারপর মিউজিক শব্দের অর্থ আমি আগেই বলেছি যে সঙ্গীত, চ্যাপ্টারের নাম ছিল দ্য সাউন্ড অফ মিউজিক, মানে সঙ্গীতের ধ্বনি। তো মিউজিক হচ্ছে সঙ্গীত। এক্সপ্লেইন হচ্ছে ব্যাখ্যা করা। তারপর পোর্স হচ্ছে ঢালিয়ে দেওয়া। যেমন মনে করো একটা বোতলের মধ্যে কিছু পরিমাণ জল আছে, সেই বোতলটাকে যদি আমি এইভাবে কাত করে জলটা যদি ঢেলে দেই, এই যে জল ঢেলে দেওয়া যেটা, সেটাকে বলা হয় পৌর। পৌর। তো পৌর মানে হচ্ছে ঢেলে দেওয়া। তারপর টিঙ্গলস মানে শিহরণ জাগানো। টিঙ্গলস হচ্ছে শিহরণ জাগানো।
স্কিন, স্কিন মানে তো ত্বক বা চামড়া আমরা জানি বা চর্ম বলতে পারি। তারপর চিক বোনস, চিক বোনস মানে হচ্ছে গালের হাড়। এই যে আছে চিক মানে হচ্ছে গাল, চিক মানে হচ্ছে গাল। তো চিক বোনস, বোনস মানে হচ্ছে হাড়, চিক বোনস মানে গালের হাড়। এই যে এখানে যে হাড়গুলো আছে এই হাড়গুলোকে বলা হয় চিক বোনস। ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। এই যে আঙ্গুলের একেবারে অগ্রভাগ যেটা, সেটাকে বলা হয় ফিঙ্গার টিপস। সম্পূর্ণটা হচ্ছে ফিঙ্গার, আঙ্গুল, তার সামনের অংশটা হচ্ছে ফিঙ্গার টিপস, আঙ্গুলের অগ্রভাগ মানে ফিঙ্গার টিপ। আর ফিঙ্গার টিপস যদি হয় মানে এখানে প্লুরাল ফর্মে আছে, সুতরাং সেটা হবে ফিঙ্গার টিপস অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগ সমূহ। তারপর লিনিং, লিনিং মানে হচ্ছে হেলাইয়া, যেমন সোজা করে না রেখে সেটাকে একটু হেলানোভাবে যদি রাখা হয় তো সেটা হবে লিনিং, হেলাইয়া রাখা। তারপর হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স মানে হচ্ছে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি বলতে আসলে কি বুঝি? প্রতিধ্বনির যে অ্যাকচুয়াল সংজ্ঞা যেটা আছে, প্রতিধ্বনির অ্যাকচুয়াল সংজ্ঞা তুমি ক্লাস 9-এর সায়েন্সে, ক্লাস 9-এর বিজ্ঞানের একটা চ্যাপ্টারে, মানে শব্দ চ্যাপ্টার যেটা আছে 12 নম্বর চ্যাপ্টার, ক্লাস 9-এর বিজ্ঞানের 12 নম্বর চ্যাপ্টার হচ্ছে শব্দ। এই শব্দ চ্যাপ্টারে প্রতিধ্বনির অ্যাকচুয়াল ডেফিনেশনটা আমরা সেখান থেকে জানতে পারবো। প্রতিধ্বনি হচ্ছে যখন তুমি খুব জোরে যদি একটা শব্দ উৎপন্ন করো, খুব জোরে তুমি চিৎকার দাও বা খুব জোরে যদি কথা বলো, তখন কি হবে, সেই শব্দটা সামনের দিকে যাবে এবং শব্দটা যখন বিস্তার লাভ করে এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন সেটা তরঙ্গের মাধ্যমে যায়। এভাবে মাধ্যমের মধ্যে তরঙ্গ সৃষ্টি হবে। তোমার স্কুলের যে বেল বাজানো হয়, সেই বেল বাজানোর সাথে সাথে বেলে যখন আঘাত করা হয় তখন বেলের কম্পন হয়। এই কম্পনের ফলে এই বেলের মধ্যে যে কণাগুলো আছে, মানে ঘন্টার মধ্যে যে পদার্থ আছে, সেই পদার্থের কণাগুলো গতিশীল হয়, সামনে পিছনে গতি করে, কম্পনশীল হয়। এবং কম্পনশীল হয়ে সেটা কিন্তু তোমার কান পর্যন্ত আসে না, সেই ঘন্টাটা তোমার কান পর্যন্ত আসবে না, সেটা সামনের দিকে গতি করবে, করে আবার পিছন দিকে গতি করবে। এবং যখন এই ঘন্টাটা সামনের দিকে গতি করবে তখন এই যে বায়ু যে মাধ্যম আছে, যে কোনো মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যমের মধ্য দিয়েও শব্দ বিস্তার লাভ করতে পারে। তারপর যেমন জলের মধ্য দিয়েও শব্দ বিস্তার লাভ করতে পারে, বা কঠিন পদার্থের মধ্য দিয়েও শব্দ বিস্তার লাভ করতে পারে। শব্দ কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। এখন এখানে জেনারেলি কি হয়, সাধারণ মাধ্যমটা হচ্ছে বায়ু, শব্দের সাধারণ মাধ্যম হচ্ছে বায়ু, শব্দ বিস্তারের সাধারণ মাধ্যম বায়ু। তো বেলটাকে যখন আঘাত করা হয়েছে, বেলটা কম্পিত হয়েছে, সামনে পিছনে গতি করেছে, বেলটা যখন সামনে গতি করেছে তখন তার সামনের যে বায়ুর কণা আছে সেই বায়ুর কণাতে গিয়ে আঘাত করবে, তখন বায়ুর কণাটা এইভাবে সামনে পিছনে গতি আরম্ভ করবে। এবং বায়ুর কণা যখন সামনে পিছনে গতি আরম্ভ করবে তখন সেই বায়ুর কণাটা আবার তার সামনের বায়ুর কণাকে আবার আঘাত করবে। এইভাবে বায়ু মাধ্যমের যে কণাগুলো আছে সেই কণাগুলো এইভাবে সামনে পিছনে গতি করতে থাকবে এবং করতে করতে এইভাবে কোনো মাধ্যমের কোনো কণা কিন্তু কান পর্যন্ত আসবে না, শুধুমাত্র সে তার সামনের কণাকে গতিশীল করে সে আবার তার আগের স্থানে চলে যাবে। এইভাবে করতে করতে এক সময় কি হবে, আমার কানের একেবারে সংস্পর্শের যে বায়ু মাধ্যমের যে কণা আছে সেই কণাটা কম্পনশীল হবে, তখন শব্দ আমাদের কানে পৌঁছবে। তো এইভাবে শব্দ বিস্তার লাভ করে, তরঙ্গের মাধ্যমে বা কম্পনের মাধ্যমে শব্দ বিস্তার লাভ করে। এখন যে আমি কথা বলছি, এই কথাটা আবার শোনা যাচ্ছে কি না? আমি যখন কথা বলছি তখন সেটা শোনা যাচ্ছে, কিন্তু তার কিছু সময় পর শব্দটাকে আবার শোনা যাচ্ছে কি না? যাচ্ছে না, একবারই শোনা যাচ্ছে। এখন তুমি যদি খুব বড় একটা বিল্ডিংয়ের দেওয়ালের সামনে দাঁড়িয়ে অথবা খুব উঁচু একটা পাহাড়ের পাশে দাঁড়িয়ে যদি তুমি খুব জোরে চিৎকার দাও তাহলে কি হবে? তখন এই চিৎকারটা তোমার চিৎকার দেওয়ার সামান্য পরে আবার চিৎকারটা শোনা যাবে। ওই যে রিপিটেড যে সাউন্ড, যেটা ওই রিপিটেড সাউন্ডটা হইল প্রতিধ্বনি। তবে বিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র রিপিটেড সাউন্ডটাকে যে প্রতিধ্বনি বলা হয় তা নয়। প্রতিধ্বনি বলতে বিজ্ঞানের ক্ষেত্রে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে মূল শব্দ থেকে পৃথক এবং স্পষ্ট শ্রবণের অনুভূতি সৃষ্টি করে।
স্পষ্ট শ্রবণের অনুভূতি সৃষ্টি করে এবং সেই শব্দটা মূল শব্দ থেকে পৃথক। আমরা কথা বলছি, এই কথা বলার সাথে সাথে আমাদের এই ভোকাল কর্ড যেটা আছে, এই যে গলার মধ্যে ভোকাল কর্ড আছে বা স্বরযন্ত্র, এই স্বরযন্ত্রের মধ্যে স্বরতন্ত্রী থাকে, এই স্বরতন্ত্রীর কম্পন হয়, আর স্বরতন্ত্রীর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। এই শব্দ তরঙ্গটা বায়ু মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, বিস্তারিত হয়, বিস্তার লাভ করে, তখন সে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। সামনের দিকে গিয়ে যখন, এখন যেহেতু আমি ঘরে বসে কথা বলছি, তো এই আমার শব্দটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, গিয়ে এই সামনের দেওয়াল, পিছনের দেওয়াল বা ডান দিক বাম দিকের যে দেওয়ালগুলো আছে, সে দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা লাগবে এবং দেওয়ালের গায়ে ধাক্কা লাগার পর দেওয়ালটাকে অতিক্রম করে এই শব্দ তরঙ্গটা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে না, সেই শব্দটা আবার ফিরে আসবে। এই যে ফিরে আসা শব্দ বা প্রতিফলিত শব্দ, এই প্রতিফলিত শব্দটাকে বলা হয় প্রতিধ্বনি। কিন্তু যখনই আমি কথা বলবো বা যখনই কোনো শব্দ উৎপন্ন হবে, সেই শব্দটা প্রতিফলিত হবে, কিন্তু সব প্রতিফলিত শব্দ স্পষ্টভাবে ক্লিয়ারভাবে শোনা যাবে না। প্রতিধ্বনি শোনার জন্য দুইটা শর্ত আছে বিজ্ঞানের ক্ষেত্রে। 12 নম্বর চ্যাপ্টারে আমরা সেটা জানব। দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বৃহৎ আকারের হতে হবে, আর 2 নম্বর শর্ত হচ্ছে যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব কমপক্ষে 17.2 মিটার হতে হবে। তখন প্রতিফলিত শব্দটা আমরা প্রতিধ্বনি হিসাবে সেটাকে শুনতে পারবো। এখনও কিন্তু শব্দটা প্রতিফলিত হচ্ছে, কিন্তু সেটাকে শোনা যাচ্ছে না, অর্থাৎ আমাদের মূল শব্দ থেকে সেটা পৃথক নয় বা সেটা স্পষ্ট শ্রবণের অনুভূতি সৃষ্টি করছে না। এই যে আমি কথা বলছি, এই শব্দটা সামনের দিকে যখন তরঙ্গটা ছড়িয়ে পড়েছে, সেটা সামনের দেওয়ালে গিয়ে যখন ধাক্কা লেগেছে, সেটা সামনের দিকে অতিক্রম করতে পারেনি, তো সেটা আবার ফিরে আসবে, মানে প্রতিফলিত হবে, কিন্তু এই শব্দটা এখন শোনা যাচ্ছে না। কেন? কারণ এই যে সামনের যে প্রতিফলক পৃষ্ঠ, যে দেওয়াল, সেটা আকারে খুব বেশি বড় নয় এবং এই দেওয়াল আমার থেকে 17.2 মিটার দূরত্বে নয়, সেজন্য এই প্রতিধ্বনিটা শোনা যাচ্ছে না, এই প্রতিফলিত শব্দটা শোনা যাচ্ছে না। তো যে প্রতিফলিত শব্দটা স্পষ্টভাবে শোনা যাবে এবং মূল শব্দ থেকে পৃথক থাকবে, সেটাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো আমরা বলতে পারি। যেমন এই যে মাইক্রোফোন বাজানোর সময় অনেক সময় কী করা হয়, সাউন্ডটাকে বারবার শোনার জন্য একটা সেটিং করা হয়, আমরা বলি ইকো সেটিং, মানে ইকো শব্দের অর্থ হচ্ছে প্রতিধ্বনি। ঠিক আছে? তো প্রতিধ্বনি হচ্ছে যে মূল শব্দ থেকে পৃথক এবং স্পষ্ট শ্রবণের অনুভূতি সৃষ্টি করে যে প্রতিফলিত শব্দ হয়, সেই প্রতিফলিত শব্দটা হচ্ছে প্রতিধ্বনি। যখন উঁচু বিল্ডিং বা উঁচু পাহাড়ের পাশে দাঁড়িয়ে যখন খুব জোরে আমরা চিৎকার করব, সেই চিৎকারের শব্দটা আমরা চিৎকার করার সামান্য পর স্পষ্টভাবে শোনা যাবে এবং আমাদের চিৎকারের সামান্য পর যেহেতু শোনা যাবে, সেটা আমাদের মূল শব্দ থেকে পৃথক হবে। এই শব্দটাকে বলা হবে প্রতিধ্বনি, অথবা আমরা বলতে পারি ইকো। ঠিক আছে? তো রেজোনেন্স বা তার আরেক অর্থ হচ্ছে রেজোনেন্স। তাহলে রেজোনেন্সের বেঙ্গলি মিনিং হবে প্রতিধ্বনি, আর তার ইংলিশ মিনিং আমরা বলতে পারবো ইকো। তারপর উডেন প্ল্যাটফর্ম। উডেন প্ল্যাটফর্ম মানে হচ্ছে মঞ্চ, প্ল্যাটফর্ম মানে হচ্ছে মঞ্চ, আর উডেন মানে হচ্ছে কাঠের তৈরি মঞ্চ। উডেন প্ল্যাটফর্ম, উড মানে কাঠ, তো উডেন প্ল্যাটফর্ম মানে কাঠের তৈরি মঞ্চ, বা আমরা বলতে পারি কাঠের মঞ্চ। যেমন মনে করো যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা প্রোগ্রাম যদি থাকে, তখন সেই প্রোগ্রামে অতিথিরা যেখানে থাকেন, সেই অতিথি বসার জায়গাটা মেজের থেকে একটু উপরে করা হয় এবং সেটা যদি কাঠ দিয়ে তৈরি করা হয়। যেমন এখানে যদি নিচে যদি সাধারণ মানুষরা বসে, আর অতিথিরা যদি এইভাবে একটা টেবিল, বড় একটা টেবিল যদি রেখে, সেই টেবিলের উপর যদি চেয়ারগুলো রেখে সেখানে যদি বসার জায়গা দেওয়া হয়, তখন এটা হবে একটা মঞ্চ। তো এই মঞ্চটা যদি কাঠের তৈরি হয়, তখন সেটাকে বলা হবে উডেন প্ল্যাটফর্ম। বেঙ্গলি মিনিং হচ্ছে কাঠের মঞ্চ। আচ্ছা, তারপর সারপ্রাইজিংলি মানে হচ্ছে আশ্চর্যজনকভাবে, মানে খুব বেশি আশ্চর্যিত হয়ে, আশ্চর্যজনকভাবে। তারপর ডিলাইটস মানে হচ্ছে আনন্দ দেওয়া, আনন্দ দেওয়া বা ডিলাইটস আনন্দ দেয় আমরা বলতে পারি। অডিয়েন্সেস মানে শ্রোতাগণ। কেউ একজন লেকচার দিচ্ছে বা সঙ্গীত পরিবেশন করছে, সেই সঙ্গীতটা যারা বসে বসে শুনছে, তাদেরকে বলা হয় শ্রোতা।
ইংলিশে বলা হয় অডিয়েন্স। তো অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, আর অডিয়েন্সেস যদি হয় প্লুরাল ফর্ম তখন হবে শ্রোতাগণ। প্রেস্টিজিয়াস আমরা আগে পেয়েছিলাম সম্মানজনক। প্রেস্টিজিয়াস শব্দের অর্থ সম্মানজনক। এস্টাবলিশড, এস্টাবলিশড হচ্ছে প্রতিষ্ঠিত। এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আর এস্টাবলিশড মানে হচ্ছে প্রতিষ্ঠিত। সেই প্রতিষ্ঠিত যেমন একটা হচ্ছে, দেখো তুমি ভালোভাবে পড়াশোনা করে যখন কিছু একটা কাজের যোগ্য হয়েছো, তখন মানে তোমার নিজের পায়ে দাঁড়ানোর একটা সামর্থ্য হয়েছে, সেটাকে বলা হয় এস্টাবলিশ। আর আমি একটা মনে করো স্কুল তৈরি করেছি, একটি স্কুল ঘর তৈরি করেছি, তো সেটাও হচ্ছে এস্টাবলিশ। দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। তো এখানে এস্টাবলিশ কথার অর্থ হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, মানে নিজে জীবনে সাফল্য অর্জন করা, নিজে সাফল্য অর্জন করা জীবনে, সেটাকে বলা হচ্ছে এস্টাবলিশ। আর এস্টাবলিশড যেহেতু, তো সেটা পাস্ট টেন্সে হবে প্রতিষ্ঠিত, বা প্রতিষ্ঠা করা হয়েছিল, বা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর হচ্ছে সলোয়েস্ট। সলোয়েস্ট মানে হচ্ছে একক সঙ্গীত শিল্পী। আগে আমরা পেয়েছিলাম সোলো, সোলো মানে একক। তো সোলো মিউজিক মানে হচ্ছে একক সঙ্গীত। সোলো মিউজিক মানে একক সঙ্গীত। আর সলোইস্ট মানে একক সঙ্গীত শিল্পী। তাহলে সোলো মিউজিক বলতে সঙ্গীতকে বোঝানো হচ্ছে, আর সলোয়েস্ট বলতে সঙ্গীত পরিবেশন যে করে তাকে বোঝানো হচ্ছে। একক সঙ্গীত যে পরিবেশন করে তাকে বলা হয় সলোয়েস্ট, একক সঙ্গীত শিল্পী। এক্সট্রা অর্ডিনারি। এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ। এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ। যেমন এখন যদি তুমি এমন একটি যন্ত্র আবিষ্কার করো যে যন্ত্রটি এখন পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি, এমন একটি যন্ত্র যেটা পৃথিবীতে এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, এই ধরনের কোনো একটা যন্ত্র বা কোনো একটা বস্তু যদি তুমি তৈরি করতে পারো, তখন এই কাজটা তোমার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ অসাধারণ। এক্সপ্রেস। এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, যে কোনো একটা কিছু প্রকাশ করা, সেটাকে বলা হয় এক্সপ্রেস। তারপর কনফেসেস। কনফেসেস মানে হচ্ছে স্বীকার করা, যেমন হ্যাঁ আমি এই কাজটি করেছি, আমি যে এই যে স্বীকার করে নিলাম, সেটা হচ্ছে কনফেসেস, স্বীকার করা। তারপর হচ্ছে ওয়ার্কহলিক। তো ওয়ার্কহলিক মানে হচ্ছে একনিষ্ঠ কর্মী, অর্থাৎ যারা তাদের নিজেদের কাজ সঠিকভাবে সম্পন্ন করে, সঠিকভাবে দায়িত্ব সহকারে করে, তাদেরকে বলা হয় একনিষ্ঠ কর্মী। তাহলে ওয়ার্কহলিক শব্দের বেঙ্গলি মিনিং হচ্ছে একনিষ্ঠ কর্মী। তারপর হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে হচ্ছে শাস্ত্রীয়, যেমন মিউজিক বিভিন্ন ধরনের হতে পারে। সোলো মিউজিক একটা আমরা পেয়েছি, তারপর ক্লাসিক্যাল মিউজিক আছে। তো ক্লাসিক্যাল মিউজিক মানে হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, মিউজিক মানে সঙ্গীত, আর ক্লাসিক্যাল মানে হচ্ছে শাস্ত্রীয়। তো ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, আর ক্লাসিক্যাল শব্দের অর্থ হচ্ছে শাস্ত্রীয়। তো ক্লাসিক্যাল শব্দের অর্থ শাস্ত্রীয়। তারপর রিওয়ার্ডস। রিওয়ার্ডস মানে এখানে রিওয়ার্ড হচ্ছে পুরস্কার, রিওয়ার্ড হচ্ছে পুরস্কার, আর রিওয়ার্ডস যেহেতু আছে সুতরাং সেটা প্লুরাল ফর্মে আছে, সেটা হবে পুরস্কারগুলি। রিওয়ার্ড মানে পুরস্কার, রিওয়ার্ডস মানে পুরস্কারগুলি। তারপর হচ্ছে এনরমাস। এনরমাস মানে তার অর্থ হচ্ছে প্রকাণ্ড, মানে বিশাল, খুব বড়। এনরমাস মানে প্রকাণ্ড বা বিশাল বা খুব বড়। তারপর হচ্ছে কনসার্ট। কনসার্ট মানে হচ্ছে সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গীত যে অনুষ্ঠানে পরিবেশন করা হয় সেই অনুষ্ঠানকে বলা হয় কনসার্ট বা সঙ্গীতানুষ্ঠান। তো কনসার্ট শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। তারপর হচ্ছে প্রিজন। প্রিজন মানে হচ্ছে জেলখানা, অর্থাৎ কারাগার, বা প্রিজন মানে জেলখানা আমরা বলতে পারি। তারপর হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি মানে হচ্ছে প্রাধান্য। তো দেখো আসলে যদি কোনো একটা কাজে, যেমন চাকরির ক্ষেত্রে যারা ফিজিক্যালি ডিসেবল তাদেরকে সংরক্ষিত হিসাবে কয়েকটি সেট দেওয়া হয়, মানে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়। বা তোমার যদি যেমন মনে করো কোনো একটা কাজে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে, তো সেই এক্সপিরিয়েন্স থাকা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়, মানে প্রথমে সুযোগ দেওয়া হয়, অর্থাৎ সুযোগ সুবিধা একটু বেশি থাকে। তো প্রেফারেন্স হচ্ছে প্রাধান্য বা প্রায়োরিটি মানে হচ্ছে
প্রাধান্য। প্রায়োরিটি তার বেঙ্গলি মিনিং হবে প্রাধান্য, বা ইংলিশ মিনিং আমরা বলতে পারি প্রেফারেন্স। তারপর হচ্ছে অ্যাকমপ্লিশড। তো অ্যাকমপ্লিশড মানে হচ্ছে কার্য সম্পাদিত করিয়াছিল। অ্যাকমপ্লিশ হচ্ছে কার্য সম্পাদন করা, যে কোনো একটা কাজ যখন সম্পন্ন করা হয় সেটাকে বলা হয় কার্য সম্পাদন করা। তো অ্যাকমপ্লিশ হচ্ছে কার্য সম্পাদন করা, যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে অ্যাকমপ্লিশড, তাহলে তার অর্থ হবে কার্য সম্পাদন করিয়াছিল। তারপর পারকিউশন। পারকিউশন হচ্ছে টোকার শব্দ, মানে সঙ্গীতের শব্দ, পারকিউশন। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট। তো ডেমনস্ট্রেট হচ্ছে প্রদর্শন করা, আর যদি ডেমনস্ট্রেটেড হয় তাহলে প্রদর্শন করেছিল। ডেমনস্ট্রেট হচ্ছে প্রদর্শন করা, ডেমনস্ট্রেটেড মানে প্রদর্শন করেছিল। তো ডেমনস্ট্রেট মানে কি, যেমন একটা ক্লাস যখন হ্যান্ড অন অ্যাক্টিভিটিসের মাধ্যমে করা হয়, হাতে কলমে যখন একটা ক্লাস করা হয় তখন সেটাকে বলা হয় ডেমনস্ট্রেশন, মানে হাতে কলমে দেখানো বা প্রদর্শন করা। তো ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা, সেটা ভার্ব। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে নাউন, আর ডেমনস্ট্রেটেড সেটা ভার্বটা পাস্ট টেন্সে আছে, সুতরাং এখানে প্রদর্শন করা হয়েছিল বা প্রদর্শন করেছিল। তারপর হচ্ছে ইন্সপাইরেশন। তো ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া। যেমন তোমাকে যদি বলা হয় যে ওই কাজটা তুমি নিশ্চয়ই পারবে, তোমার যোগ্যতা আছে, এইভাবে যখন তোমাকে বলা হবে তখন সেটাকে বলা হয় অনুপ্রেরণা। তো ইন্সপাইরেশন মানে হচ্ছে অনুপ্রেরণা। তারপর হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্ট শব্দের অর্থ হচ্ছে বিকলাঙ্গ, অর্থাৎ বিকল অঙ্গ যার, মানে যে কোনো অঙ্গ হতে পারে। যদি যে কোনো অঙ্গ বিকল হয়ে যায়, অর্থাৎ ফাংশনলেস হয়ে যায়, তখন সেই অঙ্গটা হচ্ছে বিকল। এবং যে সমস্ত লোকের অঙ্গ বিকল হয়, যে কোনো অঙ্গ বিকল হয়, তখন তাদেরকে বলা হয় বিকলাঙ্গ। হতে পারে সেটা চোখ যদি কারো ক্ষেত্রে চোখে দেখার দৃষ্টিশক্তি যেটা আছে সে যদি সেটা হারিয়ে ফেলে তাহলে সে হবে অন্ধ, এবং সেও এক ধরনের বিকলাঙ্গ। কারো যদি একটা হাত না থাকে বা দুইটা হাত না থাকে বা একটা পা না থাকে সেও বিকলাঙ্গ, বা কেউ যদি কানে শুনতে পায় না সেও বিকলাঙ্গ। তো বিকলাঙ্গ মানে বিকল অঙ্গ যার, অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট। হ্যান্ডিক্যাপ্ট মানে হচ্ছে বিকলাঙ্গ। তো হ্যান্ডিক্যাপ্ট তার বেঙ্গলি মিনিং আমরা বলতে পারি বিকলাঙ্গ, আবার ইংলিশ মিনিং আমরা বলতে পারি ফিজিক্যালি ডিসেবল। ফিজিক্যালি ডিসেবল। তবে বর্তমানে কিন্তু বিকলাঙ্গ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা শারীরিকভাবে বিকলাঙ্গ বা ফিজিক্যালি ডিসেবল কিন্তু বর্তমানে বলা হয় না, কারণ যারা ফিজিক্যালি ডিসেবল যাদেরকে বলা হতো, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা আছে, তারা তাদের নির্ধারিত অঙ্গটি নষ্ট হয়ে গেলেও, নির্ধারিত অঙ্গ বিকল হয়ে গেলেও তারা কিন্তু অন্যভাবে মানে অনুভব করে, তারা কিন্তু তাদের নিজ নিজ কার্য সম্পাদন করতে পারে। যেমন এই চ্যাপ্টারে আমরা দেখব যে একটি মেয়ে, সে সম্পূর্ণরূপে বধির ছিল 11 বছর বয়স থেকে। সে কানে শুনতে পাইতো না, কিন্তু সে কানে শুনতে না পাওয়া সত্ত্বেও সে মিউজিক অত্যন্ত সুন্দরভাবে শিখেছিল এবং মিউজিক শিখে অনেকটা পুরস্কারও পেয়েছিল। তো যে মিউজিক শুনে বা শ্রবণ করে শিখতে হয়, সেই শ্রবণ শক্তিটা হারানোর পরও মেয়েটি সঙ্গীতে অনেক দক্ষতা অর্জন করেছে। সেজন্য তাদেরকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এখন বলা হয় না, অর্থাৎ বা ফিজিক্যালি ডিসেবল বলা হয় না, মানে শারীরিকভাবে অক্ষম বলা হয় না, বলা হয় ডিফারেন্টলি অ্যাবলড, অন্যভাবে সক্ষম। আগে বলা হতো ফিজিক্যালি ডিসেবল, এখন বলা হয় ডিফারেন্টলি অ্যাবলড। তো আমরা ফিজিক্যালি ডিসেবল বা ডিফারেন্টলি অ্যাবলও বলতে পারি হ্যান্ডিক্যাপ্টের ইংলিশ মিনিং। তারপরে হচ্ছে প্লেজার। তো প্লেজার মানে হচ্ছে আনন্দ। প্লেজার মানে আনন্দ। মিলিয়ন। মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ বা 10 লক্ষ। মিলিয়ন শব্দের অর্থ 10 লাখ বা 10 লক্ষ, অর্থাৎ 10 লক্ষ যদি হয় তাহলে সেটাকে বলা হয় 1 মিলিয়ন। তো মিলিয়ন শব্দের অর্থ হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের এই চ্যাপ্টারের, অর্থাৎ দ্য সাউন্ড অফ মিউজিক চ্যাপ্টারের প্রথম যে পার্ট, সেই পার্টের মোটামুটি ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করা হয়েছে। এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা শিখে নেবে এবং তারপর আমরা এই চ্যাপ্টারের বেঙ্গলি অনুবাদ আমরা আলোচনা করব এবং কোয়েশ্চন আনসার আলোচনা করব। তো সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে এবং
পরবর্তী ভিডিওতে আমি এই চ্যাপ্টারের প্রথম পার্টের যে বেঙ্গলি মিনিং, বাংলা অনুবাদ বা তার যে মূল সারাংশ, সেই সারাংশ সম্পর্কে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু থাকলো এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।